এমএলএ হ্যান্ডবুক যে টপিক থেকে প্রতি বছর ইউজিসি নেটে প্রশ্ন আসবেই আসবে। আজ আমরা এমএলএ হ্যান্ডবুক সম্পর্কে জানব এবং তার মধ্যে কি কি উপাদান আছে সেই সমস্ত সম্পর্কে ডিটেলসে জানব। প্রথমে জানব এমএলএ হ্যান্ডবুকের ফুল ফর্ম কি। এমএলএ হ্যান্ডবুক, এমএলএ কথার অর্থ হলো মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। এটা কি? ইট ইজ এ কমপ্লিট গাইড বুক। এটা একটা সম্পূর্ণ গাইড বুক যেটা দেয় রুলস ফর রাইটিং রিসার্চ পেপার। গবেষণাপত্র লেখার জন্যে যে নিয়মগুলি জানা প্রয়োজন সেগুলোর একটা গাইড বুক হলো এমএলএ হ্যান্ডবুক। এটা কিসের রিসার্চ পেপার? মূলত লিটারেচার অ্যান্ড হিউম্যানিটিক্স। তাহলে লিটারেচার এবং হিউম্যানিটিক্সের রিসার্চ পেপার লেখার জন্যে একটা গাইড বুক হলো এমএলএ হ্যান্ডবুক। এমএলএ হ্যান্ডবুক 8 এডিশন, যেটা 2016 সালে পাবলিশড হয়েছিল, সেখানে ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ কোর এলিমেন্টস, মূল উপাদানগুলো সম্পর্কে বলা হয়েছে। সেটা ক্রিয়েটেড এ ইউনিভার্সাল ফর্মুলা, যেটা সৃষ্টি করে একটা সার্বজনীন একটা নিয়ম। এমএলএ নাইন্থ এডিশন 2021 সালে, যেটা আবার এসেছিল পরিমার্জিত একটা সংস্করণ, ডিড নট চেঞ্জ দিস সিস্টেম, এই সিস্টেমটাকে পরিবর্তন করেনি। ইট সিম্পলি এক্সপান্ডেড ইট, এই নাইন্থ এডিশনটা 8 এডিশনকে এক্সপান্ড করেছে। অ্যাডেড মোর গাইডলাইন্স, আরও কিছু কিছু নিয়ম এর সঙ্গে যুক্ত হয়েছে। ফর সাইটিং অনলাইন এআই টুলস অ্যান্ড মেড ফরম্যাটিং মোর এক্সক্লুসিভস, কিছু অনলাইনের বিষয়, এআই কিছু কিছু বিষয়, সেগুলো এখানে অ্যাড করা হয়েছে। এরপরে আসি ফিচার্স অফ এমএলএ হ্যান্ডবুক। এমএলএ হ্যান্ডবুকের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? এমএলএ হ্যান্ডবুকের 4টি বৈশিষ্ট্য অবস্থিত। এক, কোর এলিমেন্টস টেমপ্লেট ইন ওয়ার্ক সাইটেড। যখন কোনো বইতে কোনো রিসার্চ জার্নাল বা আর্টিকেল প্রকাশিত হয়, সেগুলোর শেষে যে ওয়ার্ক সাইটেড থাকে, সেই ওয়ার্ক সাইটেডের মধ্যে কি কি উপাদান থাকে এবং কি কি বিষয় লেখা হয়। 2, ট্রিকি ইন টেক্সট সাইটেশন রুলস। ইনটেক্সট সাইটেশন রুলসে, মানে টেক্সটের মধ্যে যদি কোনো কিছু রুলস লেখা হয়, সাইটেশন রুলস মানে কারো কোনো কিছু মানে বিষয় যদি আমরা আমাদের রিসার্চ পেপারে উদ্ধৃতি করি, তখন সেই অথারকে কিভাবে ক্রেডিট দেওয়া হয়, সেটা হচ্ছে ইনটেক্সট সাইটেশন রুলসে লেখা হয়। এছাড়া আছে জেনারেল ফরম্যাটিং বেসিক্স, সাধারণ যে সমস্ত নিয়মগুলো অবলম্বন করা হয়। 4 হচ্ছে ডাইরেক্ট কোটেশনস রুলস, ব্লক কোটস, কিভাবে সেটা করা হয়। কোটেশনস মানে যদি কোনো রিসার্চ জার্নালে 3 থেকে 4 লাইনের বেশি বড় কোনো উদ্ধৃতি কোট করা হয়, তখন সেক্ষেত্রে কি নিয়ম পালন করা হয়, সেগুলো এমএলএ হ্যান্ডবুকে আছে। তাহলে প্রথম টপিক হলো দ্য কোর এলিমেন্টস টেমপ্লেটস এন্ড ওয়ার্ক সাইটেড। কি কি? ওয়ার্ক সাইটেডটা কি? ওয়ার্ক সাইটেড ইজ সিম্পলি এ লিস্ট অফ অল দ্য সোর্সেস লাইক বুকস, আর্টিকলস অর ওয়েবসাইট দ্যাট ইউ অ্যাকচুয়ালি কোটেড অর ইউজড ইনসাইড ইউর রিসার্চ পেপার্স। ওয়ার্ক সাইটেড কি? যখন আমরা কোনো কিছু বিষয়গুলো, সেটা বই হতে পারে, আর্টিকেলস হতে পারে, ওয়েবসাইট হতে পারে, এই সমস্ত জিনিসগুলো, বা কোথা থেকে আমার যে জার্নালটা লিখেছি, আমি যে আর্টিকেলটা লিখেছি, সেই আর্টিকেলগুলো অন্য কোন বই, কোন আর্টিকেল, কোন ওয়েবসাইট থেকে আমি সাহায্য নিয়েছি, সেইগুলি একটি কোট করে দেওয়া হয় আমার রিসার্চ পেপারে। সেটাকে বলা হয় ওয়ার্ক সাইটেড। নাও দ্য কোশ্চেন ইজ হাউ টু কনস্ট্রাক্টেড ওয়ার্ক সাইটেড এন্ট্রি। কিভাবে ওয়ার্ক সাইটেডকে লেখা হয়, কোনটার পর কি লেখা হয়, সেইটা এমএলএ হ্যান্ডবুকের 9th এডিশনে ব্যবহার করা হয়। ঠিক আছে? এবং এখানে 9টা কোর এলিমেন্টস অবস্থিত। তাহলে ওয়ার্ক সাইটেডে কোথা থেকে নেওয়া হচ্ছে, কোন বই থেকে, কোন আর্টিকেল থেকে নেওয়া হয়েছে, তার একটা পরপর যে লিস্ট দেওয়া হয়, সেটাকে আমরা বলবো ওয়ার্ক সাইটেড, এবং সেটা 9টা কোর এলিমেন্ট থাকে। কি কি কোর এলিমেন্ট? যেমন অথার, টাইটেল, টাইটেল অফ সোর্স, টাইটেল অফ কন্টেনার,
আদার কন্ট্রিবিউটরস, ভার্সন, নাম্বার, পাবলিশার, পাবলিকেশন ডেট, লোকেশন, এই এতগুলো বিষয় থাকে। অথার যিনি লিখছেন সেই আর্টিকেলটা, তার নাম প্রথমে লেখা হয় এবং তার নামে আগে পদবি লেখা হয়, তারপরে তার নাম লেখা হয় এবং তারপর একটা ফুল স্টপ বসে। ঠিক আছে? এরপর টাইটেল অফ দ্য সোর্স, তিনি যেটা লিখছেন, যে আর্টিকেলটা লিখছেন, সেই আর্টিকেলের নামটা লেখা হবে এবং সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লেখা হবে এবং একটা ফুল স্টপ থাকবে। তারপরে লেখা হয় যে আর্টিকেল অফ কন্টেনার, মানে এই আর্টিকেলটা কোন বই বা কোন জার্নালের মধ্যে পাবলিশড হচ্ছে সেটার নাম লেখা হয়। যেমন ধরে নেওয়া হচ্ছে ইন্ডিয়ান পোস্ট কলোনিয়াল স্টাডিজের ভিতরে এই আর্টিকেলটা লেখা হয়েছে, তখন এই বইটার নামকে ইটালিকে লেখা হয় এবং তারপর একটা কমা ব্যবহার করা হয়। তারপর আদার কন্ট্রিবিউটরস, যদি এই বিষয়টাকে, এই যে লেখাটাকে, এই আর্টিকেলটাকে যদি কেউ অনুবাদ করে বা সম্পাদিত করে, তখন তার নাম পরে লেখা হয় এডিটেড বাই রাহুল দাস। আমি একটা কাল্পনিক নাম ধরে নিলাম। এরপরে ভার্সন, সংস্করণ, এই যে বইটা বা এই যে ইন্ডিয়ান পোস্ট কলোনিয়াল স্টাডিজ, এই যে বইটা কততম সংস্করণ। যদি এটা প্রথম সংস্করণ হয় তাহলে এখানে কোনো সংস্করণ লেখা হবে না, কিন্তু সেটা যদি এডিটেড হয়, সেটা যদি রিভাইজড হয় বা দ্বিতীয় কোনো তার সংস্করণ বেরায়, তখন তাকে আমরা বলবো সেকেন্ড এডিশন। এরপরে নাম্বার, নাম্বার কি, সেই যে জার্নালটা কত বছর ধরে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে ভলিউম, এবং কত নম্বর প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে তার নম্বর। মানে যদি সেটা 4 বছর ধরে প্রকাশিত হয় তাহলে তার ভলিউম 4, যদি 5 বছর ধরে প্রকাশিত হয় তাহলে ভলিউম 5, এবং এটা বছরে কতবার প্রকাশিত হয়। যদি এটা বছরে 4 বার প্রকাশিত হয় তাহলে এটা মার্চ মাসে যেটা প্রকাশিত হয় তার নাম ভলিউম নয়, তার নম্বর হবে 1। যদি জুন মাসে প্রকাশিত হয় তার ভলিউম হবে 2। যদি সেপ্টেম্বরে হয় তার ভলিউম হবে 3। যদি ডিসেম্বরে হয় তার ভলিউম হবে 4। এভাবে যদি এটা হচ্ছে যে বছরে 3 বার বেরোয়, তাহলে এপ্রিল মাসে যে ভলিউম প্রকাশিত হবে সেটা হচ্ছে 1, যেটা হচ্ছে যে আগস্ট মাসে প্রকাশিত হবে সেটা হচ্ছে 2, এইভাবে। এবং এর পাবলিশার্সকে, প্রকাশককে তারপরে লেখা হবে এবং কমা দেওয়া হবে। পাবলিকেশন ডেট, কত সালে প্রকাশিত হয়েছিল সেটা লেখা হবে, তারপর কমা দেওয়া হবে। এবং এই মূল বইটার মধ্যে, এই যে ইন্ডিয়ান পোস্ট কলোনিয়াল স্টাডিজের মধ্যে ইকোগথিক ল্যান্ডস্কেপটা কত নম্বর পেজে আছে সেটা এভাবে লেখা হয়, পিপি ফুল স্টপ দিয়ে 45 to 67, এইভাবে লেখা হয়। তাহলে আমরা যদি এই জিনিসটাকে এমএলএ হ্যান্ডবুকের আদপে লিখি, তখন কি হবে, কীরকমভাবে হবে? রায়, প্রথমে কমা দিলাম, অরুন্ধতী, তারপরে ফুল স্টপ, তারপরে তার লেখাটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো, দ্য ইকো গথিক ল্যান্ডস্কেপ, তারপরে আবার ফুল স্টপ। এবার যে মূল বইয়ের মধ্যে পাবলিশড হচ্ছে সেটা লিখবো ইন্ডিয়ান পোস্ট কলোনিয়াল স্টাডিজ, তারপর কমা। যে সেটাকে এডিট করছে, যিনি সেটাকে এডিট করছেন তার নাম এডিটেড বাই রাহুল দাস, এবং সেই বইটা পরিমার্জিত ভার্সন না প্রথম সংস্করণ হলে কিছু লেখা হবে না, পরিমার্জিত বা দ্বিতীয় সংস্করণ হলে তার সেকেন্ড এডিশন লেখা হয়। ভলিউম 4, নম্বর 1, কে পাবলিশ করছে, অক্সফোর্ড ইউপি, কত সালে পাবলিশ হচ্ছে 2026, কত নম্বর পেজে আছে 45 থেকে 67, এবং লাস্টে ফুল স্টপ। এইভাবে ওয়ার্ক সাইটেড করা হয়। এরপরে আসি ইনটেক্স সাইটেশন। ইনটেক্স সাইটেশনস কথার অর্থ হলো যে কোনো একটা লেখা চলছে, তার মধ্যে যদি আমরা কোনো ছোট ফ্রেজ, কোনো লাইন যদি আমরা কোট করতে চাই, তখন তাকে আমরা বলবো ইনটেক্স সাইটেশন। ইনটেক্স সাইটেশন ইজ এ শর্ট নোট ইনসাইড ইউর প্যারাগ্রাফস দ্যাট শোজ দ্য রিডার এক্স্যাক্টলি হোয়ার ইউ গট এ কোট অর আইডিয়া। যেখানে লেখক কোনো কোট বা কোনো আইডিয়া অ্যাড করেন, সেটা কোথা থেকে পেয়েছেন সেটা জানার জন্যে ইনটেক্স সাইটেশন ব্যবহার করা হয়। এবারে কিভাবে করা হয়? যদি পেজের মধ্যে অথার পেজ ফরম্যাট, যদি কোনো পেজের মধ্যে কোনো কিছু বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি, তখন সেক্ষেত্রে অথার পেজ ফরম্যাট ব্যবহার করা হয়। পুট দ্য অথার্স লাস্ট নেম অ্যান্ড লাস্ট পেজ ইনসাইড দ্য ব্র্যাকেট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। যে সেন্টেন্সটাকে কোট করা যে সেন্টেন্সটাকে নেওয়া হচ্ছে, সেই সেন্টেন্সটার শেষে ব্র্যাকেটে সেড
মানে এডওয়ার্ড সেড এবং তার লাস্ট পদবি সারনেম এবং পেজ নম্বর কোন বই থেকে নেওয়া হয়েছে তার পেজ নম্বর লেখা হয়। যেমন এডওয়ার্ড সেডের এটা ওরিয়েন্টালিজম থেকে নেওয়া হয়েছে, এবং ওরিয়েন্টালিজমের যে শেষ পেজ নাম্বার, যে পেজ নাম্বার থেকে সেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 45, সেটাকে কোট করে দেওয়া হচ্ছে। যদি রিসার্চার ইউজেস টু অর মোর ডিফারেন্ট বুকস, যদি একজন রিসার্চার দুটো বই থেকে কোনো উদ্ধৃতি করে বাই দ্য সেম অথার, একই অথারের, ইন দ্য সেম পেপার, একই পেপারে, দেন ইউ মাস্ট অ্যাড শর্টেন ভার্সন অফ দ্য বুকস টাইটেল, তখন আমাদেরকে বইয়ের টাইটেলের খুব সংক্ষিপ্ত ভার্সন লিখতে হবে ইনসাইড দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে। কল্পনা করা হোক ইউর পেপার ইউজেস বোথ ওরিয়েন্টালিজম অ্যান্ড কালচারাল ইম্পেরিয়ালিজম বাই এডওয়ার্ড সেড, এই দুটো বই থেকেই কোট করা হচ্ছে। হেয়ার ইজ হাউ ইউ রাইট দ্য ইনটেক্স সাইটেশন, এইভাবে আমরা ইনটেক্স সাইটেশন তখন লিখব কীরকম, সেড, তারপরে ওরিয়েন্টালিজম, তারপরে 45। যদি আমরা কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম থেকে নিই তখন কি হবে, যে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম থেকে নিলে সেড, কালচার, 82 নম্বর পেজ, এইভাবে লেখা হয় ইনটেক্স সাইটেশনটা। 2 নম্বর, মাল্টিপল অথার্স, যখন একটা বই দুজন অথার লিখে থাকেন তখন আমরা কিভাবে লিখব, তখন রাইট বোথ লাস্ট নেম কানেক্টেড বাই অ্যান্ড, দুজনেরই নাম দিতে হবে এবং সেখানে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। সেখানে কীরকম, যেমন গিলবার্ট অ্যান্ড গভার 12, দুজন অথারের লেখা বই এবং সেই বইটার 12 নম্বর পেজ থেকে উদ্ধৃতি করা হচ্ছে। 3 বা 3-এর বেশি হলে কি হবে, রাইট অনলি দ্য ফার্স্ট অথার্স লাস্ট নেম, কেবলমাত্র প্রথম যে লেখক আছে তার লাস্ট নেম এবং তারপরে এট অল বলে এই কথাটি লিখতে হবে, হুইচ মিনস অ্যান্ড আদার্স, এট অল কথার অর্থ হলো অ্যান্ড আদার্স, তাদের নাম দেওয়া হবে এবং তারপরে পেজ নাম্বার দিতে হবে। যেমন সোওয়াল্টার এট অল 89, তারপরে নো অথার, মিসিং রাইটার, যদি কোনো জায়গায় অথারের নামই না দেওয়া থাকে তাহলে কি হবে, ইফ দ্য সোর্স ডাজ নট হ্যাভ অ্যান অথার, ইউজ এ শর্টেন ভার্সন অফ দ্য টাইটেল ইনসাইড কোটেশন মার্কস ইনস্টিড, এই একটা ছোট্ট টাইটেলের ছোট্ট অংশ দিতে হবে, যেমন ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি পেজ নাম্বার 14, এইভাবে লিখতে হয়। এরপরে আসি যে জেনারেল ফরম্যাটিং বেসিক, আমরা সাধারণ যে ফরম্যাটটা করি সেটা কিভাবে আমরা ফরম্যাট করব। এ কুইক স্লাইড অন পেপার সেটআপ parameters that often show up in matching or multiple choice questions, আমরা সাধারণত যেভাবে আমরা জেনারেল ফরম্যাটের নিয়মটা করি সেটা হচ্ছে কি করি, কিভাবে করি, যেমন 1 নম্বর, স্ট্যান্ডার্ড 1 ইঞ্চ মার্জিন অন অল সাইড, সমস্ত দিক থেকে আমরা কি করি 1 ইঞ্চ মার্জিনটা ছেড়ে দিই, সমস্ত দিক থেকে 1 ইঞ্চ মার্জিন ছাড়বো। হলো ডাবল স্পেসিং থ্রু দ্য এন্টায়ার ডকুমেন্ট, যে লেখাগুলো হবে সেটা না ডবল স্পেসিং, দুটো স্পেসিংয়ের মাঝখানে, দুটো লেখার মাঝখানে ডবল স্পেসিং থাকবে। এরপর 3 নম্বর আসবে দ্য রানিং হেড লেআউটস, রানিং হেড লেআউটস কীরকম, দ্য লাস্ট নেম অ্যান্ড পেজ নাম্বার ইন দ্য টপ অফ দ্য রাইট কর্নার, মানে কীরকম, যে যদি আমরা যখন লিখব তখন কিভাবে লিখব, এই যে পেজের, যে একটা গোটা পেজের শেষের দিকে যিনি লিখছেন তার নাম, যেমন ধরুন সেড, তার বই এবং তারপরে পেজ নাম্বার, এই কোণে পেজ নাম্বার 24, এভাবে লিখতে হবে। থিঙ্ক অফ রানিং হেড ইজ এ টাইনি অটোমেটিক লেভেল দ্যাট রিপিটস অ্যাট দ্য ভেরি টপ অফ দ্য এভরি সিঙ্গেল পেজ অফ ইয়োর অ্যাসাইনমেন্ট, মানে কোনো বইয়ের একেবারে উপরের দিকে অংশে লেখা হয় যিনি লিখছেন সেই জার্নালটা, আর্টিকেলটা, তার নামের পদবি এবং পেজ নাম্বার, এভাবে লেখা হয়। হোয়াট ইট লুক লাইকস, ইট লাইক জাস্ট এ লাস্ট নেম অ্যান্ড পেজ নাম্বার, মানুষের যে যিনি লিখছেন তার পদবি এবং পেজ নাম্বার। হোয়ার ডাজ ইট গো, কোথায় লেখা হয়, ইন দ্য টপ রাইট কর্নার অফ দ্য পেজ, এরকম কোণে। কীরকম, যেমন ধরা যাক যে কোনো লেখাটা লিখছেন কোনো রবীন দাস, তাহলে এই যে দাস শব্দটা তার পদবি এবং সেটা লেখা হবে এরকম, পেজ নাম্বার 1 দাস 1, পেজ নাম্বার 2 দাস 2, পেজ নাম্বার 3 দাস 3, এভাবে। সংক্ষেপে বলতে গেলে ইট ইজ এ টপ কর্নার হেড দ্যাট রানস থ্রু দ্য হোল পেপার সো দ্য রিডার্স অলওয়েজ নোজ হুজ পেপার দে আর রিডিং অ্যান্ড হোয়াট পেজ দে আর অন। এটার কারণ কি, কারণ কার লেখা
আর্টিকেলসে পড়ছে এবং পেজ নাম্বার কত। এরপরে আসি দ্য ফ্যাক্ট দ্যাট এমএল স্টাইল ডাজ নট রিকোয়ার দ্য সেপারেট টাইটেল পেজ। টাইটেল পেজটাকে মানে আলাদা করে লেখা হয় না। দ্য হেডিং গোজ ডাইরেক্টলি অন দ্য ফার্স্ট পেজ, প্রথম পেজ থেকেই লেখা শুরু হয়। অনেক রাইটিং স্কিল যেমন এপিএতে ইউ হ্যাভ টু ওয়েস্ট দ্য এন্টায়ার ফার্স্ট পেজ জাস্ট রাইটিং দ্য টাইটেল অফ ইউর এসে। এসে লিখতে গিয়ে আমরা প্রথম পেজটা ছেড়ে দিই। ইউর নেম অ্যান্ড ইউর কলেজ নেম, দ্যাটস কল্ড টাইটেল পেজ অর কভার পেজ। এই কভার পেজে আমরা কি লিখি, নাম, কলেজের নাম এভাবে লিখি। এমএল স্টাইল ডাজ নট ডু দিস। এমএল স্টাইল এভাবে করে না। কি করে, ইউ স্টার্ট টাইপিং ইউর এসে ডাইরেক্টলি অন দ্য ফার্স্ট পেজ, প্রথম পেজ থেকেই লেখা শুরু হয়। লেআউট কি, অ্যাট দ্য ভেরি টপ লেফট পেজ ওয়ান, পেজ ওয়ানের প্রথম থেকে লেখা শুরু হয়। ইউ সিম্পলি রাইট 4 কুইক লাইন্স, ইউর নেম, প্রফেসরস নেম, কোর্স অ্যান্ড ডেট, এইগুলো লিখে নেওয়া হয় প্রথম পেজে। রাইট বিলো দ্যাট, তার নিচ থেকে ইউ টাইপ ইউর টাইটেল, তোমার টাইটেল লেখা শুরু হয়, অ্যান্ড ইমিডিয়েটলি স্টার্ট ইউর প্যারাগ্রাফ, এবং সঙ্গে সঙ্গে প্যারাগ্রাফ শুরু হয়। সংক্ষেপে বলতে গেলে এমএলএ সেভস পেপার্স, এমএলএ পেপারগুলো মানে বাঁচায়। ইউ ডু নট মেক এ ব্ল্যাঙ্ক ফ্রন্ট কভার পেজ, কোনো ফাঁকা থাকবে না। ইউ পুট ইউর ইনফরমেশন হেডিং ডাইরেক্টলি অ্যাট দ্য টপ অফ দ্য ভেরি ফার্স্ট পেজ অ্যান্ড স্টার্ট রাইটিং ইমিডিয়েটলি। একেবারে প্রথম পেজ থেকে লেখা হয় এবং সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়। এরপরে আসি ডাইরেক্ট কোটেশনস রুলস। ব্লক কোটস, ব্লক কোটস জিনিসটা কি, শর্ট অ্যান্ড লং কোটস জিনিসটা কি। ইফ এ প্রোজ কোটস ইজ মোর দেন 4 লাইন্স, প্রোজে যদি 4 লাইন, পোয়েট্রিতে যদি 3 লাইনের বেশি কোনো কোট করতে হয়, ইট মাস্ট বি সেট অফ অ্যাজ এ ব্লক কোট। তখন আমাদেরকে ব্লক কোট আকারে লিখতে হবে। ব্লক কোটটা কি, নর্মালি হোয়েন ইউ কপি এ শর্ট লাইন ফ্রম এ বুক, যখন কোনো একটা ছোট লাইন আমরা বই থেকে কোট করি, অ্যান্ড পুট ইট ইনসাইড ইউর প্যারাগ্রাফ ইউজিং কোটেশন মার্ক, কোটেশন মার্ক প্রয়োগ করে আমরা সেটা প্যারাগ্রাফে প্রয়োগ করি, তখন সেটা ইনটেক্স সাইটেশন হচ্ছে। কিন্তু ইফ ইউ কপি এ ভেরি লং প্যাসেজ, যদি একটা লং প্যাসেজ আমরা কোট করি 4 লাইনের বেশি, অথবা পোয়েমের ক্ষেত্রে 3 লাইনের বেশি, ইট লুকস ক্রাউডেড ইনসাইড এ নর্মাল প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে দেখে মনে হবে যেন প্রচুর কিছু আছে। টু মেক ইট ক্লিন ইউ সেপারেট ইট ফ্রম ইউর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে সেটা আলাদা করতে হবে। টার্ন ইট ইন্টু ব্লক অফ টেক্সট, সেটাকে ব্লকের আকারে লিখতে হবে। কীরকম, তাহলে এ শর্টে বলতে গেলে কি, ব্লক কোড ইজ এ লং কোটেশন দ্যাট ইজ সেপারেটেড ফ্রম ইউর রেগুলার প্যারাগ্রাফ। ব্লক কোড হচ্ছে যে লং কোটেশন যেটা সেপারেট করা হয় সাধারণত আলাদা প্যারাগ্রাফ থেকে। পুশড স্লাইটলি টু দ্য রাইট অ্যান্ড রিটেন উইদাউট কোটেশন মার্ক, একটু ডান দিক চেপে লেখা হয় এবং সেটা হচ্ছে কোটেশন মার্কের ছাড়া লেখা হয়। কীরকম, এর ক্ষেত্রে 3টে রুল প্রয়োগ করা হয়। হাফ ইঞ্চিস ইন্ডেন্ট, মানে 5 ইঞ্চ একটা একটা লেখা চলছে, এইটা হচ্ছে আমার পেজ, এই পেজের মধ্যে এটা লেখা চলছে, চলতে চলতে এইখান থেকে এইটুকু পোর্শনে লেখা হয়, এটা 5 ইঞ্চ একটু ভিতরে হবে। আমরা উদাহরণ দিয়ে দেখব। এবং সেখানে কোনো ইনভার্টেড কমা থাকবে না, এগুলো থাকবে না, ইনভার্টেড কমা থাকবে না। এবং লাস্টে যে যার কাছ থেকে কোট করা হচ্ছে সেটা লেখা হয়। তাহলে 5 ইঞ্চ ভিতরে থাকবে, নো কোটেশন মার্ক, লেখার মধ্যে দেয়ার আর দ্য নো কোটেশন মার্কস অ্যাবাউট ইট, বিকজ ইট ইজ শিফটেড টু দ্য রাইট অ্যান্ড রিডার্স অলরেডি নো দ্যাট ইট ইজ এ কোট। কারো এতে কোটেশন মার্ক থাকবে না, এবং যেহেতু এটা একটু ভিতরে ঢুকে লেখা হচ্ছে তখন রিডার্স বুঝতেই পারবে যে এটা একটা কোট। দ্য পাংচুয়েশন রুল ফর দ্য পেজ নাম্বার, রেগুলার শর্ট কোটে দ্য পিরিয়ড গোজ আফটার দ্য ব্যাকেট, যেমন সেট 7 তারপরে ফুল স্টপ বসছে, কিন্তু ব্লক কোটের ক্ষেত্রে পিরিয়ড গোজ বিফোর দ্য ব্যাকেট, আগে ফুল স্টপ বসবে তারপরে সেট 7 লেখা হবে। ঠিক আছে, যে উদাহরণটা কীরকম, যেমন একটা লাইন আমরা, অ্যাজ এডওয়ার্ড সেট পয়েন্ট আউট দ্য টু হিজ আউট ইন হিজ ইন্ট্রোডাকশন, দ্য স্টাডি অফ দ্য ওরিয়েন্ট ওয়াজ নট জাস্ট এ প্যাসিভ অ্যাকাডেমিক এক্সারসাইজ, ইট ওয়াজ অ্যান অ্যাক্টিভ মেকানিজম অফ অথরিটি। এরপরে যে কোডটা করা হচ্ছে, ওরিয়েন্টালিজম ইজ নেভার ফার ফ্রম দ্য ডেনিস হেইজ হ্যাজ কল্ড দ্য আইডিয়া অফ ইউরোপ, দিয়ে এই যে টোটাল কথাটা যে লেখা হচ্ছে, এই টোটাল কথাটা হলো একটা ব্লক কোট, যেটা 5 ইঞ্চ ভিতরে থাকবে, এর মধ্যে কোনো কোটেশন নেই, এবং এই যে ফুল স্টপটা বসছে, এই ফুল স্টপটা এই যে সেট কথাটা লেখার আগে বসছে। এই 3টে কথা মনে রাখতে হবে। তারপরে যেমন লাইন চলে আবার লাইন চলতে থাকবে, এইভাবে ভিতরের এই অংশটাকে বলা হয় ব্লক কোট। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক কোট। অনেক ধন্যবাদ।
আমাদের ভিডিওটি দেখার জন্যে। যদি চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।